যে আমার প্রিয় ছাত্র, হ্যাঁ, আমি তোমাদের ক্লাস 10 জিওগ্রাফি, তোমাদের ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের একটা বিশেষ অংশ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের একটা তুলনামূলক পার্থক্য তোমাদের আমি আলোচনা করব। ইতিমধ্যে অনেকটা সময় গেছে, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অনলাইনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু স্কুল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তোমাদের একটা ভালো বন্দোবস্ত করতে পেরেছে, যেটা কেবল লাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো রেকর্ডিং করে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া। যাই হোক, আজকে তোমাদের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে তুলনামূলক পার্থক্য তোমাদের আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখো, আমি এখানে একটা ভারতের দক্ষিণ অংশের একটা উপদ্বীপীয় চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। হ্যাঁ, সেখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে দুটো উপকূল আমি মেনশন করেছি। দেখো, ভারতের যে দক্ষিণ অংশটা, এটা উপদ্বীপীয় অংশ। একটা পূর্ব দিকে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর রয়েছে, অবস্থান করছে, এটার নাম হচ্ছে আমাদের পূর্ব উপকূল। এবং ঠিক পশ্চিম দিকে এখানে আরব সাগর রয়েছে, সেই আরব সাগরের সংলগ্ন যে উপকূল অংশটি রয়েছে তার নাম হচ্ছে পশ্চিম উপকূল। এখন পূর্ব উপকূল যেটা রয়েছে তার কিছু বৈশিষ্ট্য আসার আগে আমি একটুখানি তোমাকে পূর্ব উপকূল সম্পর্কে বলছি। এটি আমাদের একদম উত্তরে সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু হয়ে একদম কন্যাকুমারিকা পর্যন্ত এটা বিস্তৃত, প্রায় ১,৫০০ কিলোমিটার বিস্তৃত এই উপকূল অংশটি। এই উপকূল অংশের দুটো পার্ট আমরা এখানে আলোচনা করব। একটা উত্তর অংশের নাম হচ্ছে উত্তর সরকার উপকূল। হ্যাঁ, এই অংশটা আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ এর মধ্যে রয়েছে। আর দক্ষিণ পার্ট, যেটার নাম হচ্ছে করমণ্ডল উপকূল, এই করমণ্ডল উপকূলটা অনেকটাই বিস্তৃত এবং এটা আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে সম্পূর্ণ অংশটি রয়েছে। এই পশ্চিম উপকূলের এবার এদিকে দেখো, পশ্চিম উপকূলের কিন্তু আবার 4টে ভাগ আছে। একদম দক্ষিণ দিকে যেটা আমাদের কেরালার অংশে যে উপকূল অংশটি রয়েছে সেটার নাম হচ্ছে মালাবার উপকূল, এবং তার উপরে কর্ণাটকের উপকূল বা কানাড়া উপকূল রয়েছে। আর আমাদের গোয়া এবং মহারাষ্ট্রের এই অংশে রয়েছে আমাদের কোঙ্কণ উপকূল। আর গুজরাটের উপকূলীয় অংশের নাম হচ্ছে গুজরাট। তাহলে এই মোট আমরা উপকূলের শ্রেণীবিভাগটা করতে পেরেছি। এখন তোমাদের প্রশ্নে যেটা আছে যে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের একটা তুলনামূলক মানে পার্থক্য আমরা এখানে আলোচনা করব। তো দেখো, পূর্ব উপকূলের প্রথমেই যেটা আমরা মেন পার্থক্য সেটা হচ্ছে অবস্থান। দেখো, আমরা জানি যে বঙ্গোপসাগর আমাদের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, আর আমাদের পশ্চিমে রয়েছে এর পূর্বঘাট পর্বতমালা, অর্থাৎ পূর্বে পশ্চিমে পূর্বঘাট পর্বতমালা আর পূর্বে বঙ্গোপসাগর। এর ঠিক মাঝখানে আমাদের এই পূর্ব উপকূলের সমভূমি অবস্থান করছে। এই উপকূলের সমভূমির বৈশিষ্ট্যের মধ্যে দেখো, এর কিন্তু প্রশস্ততা অনেকটাই বেশি। ঠিক আছে, এর মোটামুটি প্রশস্ততা হচ্ছে 80 থেকে 100 কিলোমিটার প্রশস্ততা, অর্থাৎ এটা বেশ প্রশস্ত। আর এই প্রশস্ত হওয়ার একটা কারণও আছে, কেননা এখানে অনেকগুলো নদী, মানে একদম পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে প্রথমে মহানদী, তারপর কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, এইভাবে নদীগুলো কিন্তু সব বঙ্গোপসাগরে পড়ছে, যার ফলে প্রচুর পরিমাণে পলি বালি এনে এই মোহনায় সঞ্চিত করছে, যার ফলে এখানকার উপকূলের সমভূমি বেশ চওড়া। এটা একটা। আরেকটা অপশন হচ্ছে, এটা হচ্ছে উচ্চতা। এটা কিন্তু উচ্চতা সমুদ্র সমতল থেকে খুব বেশি উচ্চতা নয়, এর উচ্চতা কিন্তু খুব বেশি নয়। ঠিক আছে, এই একটা। আর 3 নম্বর হচ্ছে বেশ কিছু বালিয়াড়ি এখানে দেখা যায়। এই বালিয়াড়িগুলোর মধ্যে কিছু লেগুন বা জলাভূমি বালিয়াড়ি এই সমস্ত এখানে রয়েছে। তোমরা জানো যে উত্তর সরকার উপকূলের মধ্যে আমাদের চিল্কা হ্রদ রয়েছে। ঠিক আছে, ভারতের বৃহত্তম উপহ্রদের মধ্যে চিল্কা পড়ে। ঠিক আছে, এছাড়া বেশ কিছু কোলের এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে পুলিকট, এইভাবে বেশ কিছু কিন্তু এখানে আমাদের হ্রদ বা উপহ্রদ রয়েছে। এই সমভূমির আর একটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে যে যেহেতু এই উপকূলটি অনেকটা প্রশস্ত এবং এটি কিন্তু অভগ্ন। ঠিক আছে, অভগ্ন মানে এখানে কিন্তু সেইভাবে গভীরতা কম, যার ফলে এখানে বন্দর সেভাবে স্বাভাবিক বন্দর কিন্তু গড়ে উঠতে পারেনি। আর একটা রয়েছে যেটা হচ্ছে যে এখানে সেইভাবে কোনো বদ্বীপ তৈরি হতে, এই পূর্ব উপকূলের সমভূমিতে যেটা হচ্ছে যে বদ্বীপ, প্রচুর পরিমাণে এখানে বদ্বীপ দেখা যায়, কেননা অনেকগুলো এখানে নদী পড়েছে, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, যার ফলে অনেকগুলি
নদীর পলি সঞ্চয়ের ফলে এখানকার উপকূলের সমভূমির মৃত্তিকা খুব উর্বর, যার ফলে কৃষিকার্যের পক্ষেও যেমন ভালো, তেমনি তোমার এখানে কিন্তু চাষবাস বা যোগাযোগের দিক থেকে খুব উন্নত, যার ফলে এখানে ঘনবসতি বৃদ্ধি। এই হচ্ছে মোটামুটিভাবে, এবং এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। এই আর বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। এই পূর্ব উপকূলের অদূরেই রয়েছে কিন্তু পূর্বঘাট পর্বতমালা। ঠিক আছে, এই পূর্বঘাট পর্বতমালা সম্পর্কে জানো। এই পূর্বঘাট পর্বতমালা কিন্তু একটানা বিস্তৃত নয়, মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে রয়েছে এবং উচ্চতাও কিন্তু খুব বেশি নয়। এইবার আমরা চলে আসি যে পশ্চিম উপকূলের দিকে। দেখো, পশ্চিম উপকূলকে আমরা কিন্তু আঞ্চলিক বৈশিষ্ট্য হিসেবে চারটে ভাগে ভাগ করতে পারি। একদম দক্ষিণের অংশটির নাম হচ্ছে মালাবার উপকূল। এই মালাবার উপকূল কিন্তু কেরালার অংশে। এইখানে একমাত্র আমাদের এই উপকূলের বিস্তৃতিটা একটু বেশি, তুলনামূলকভাবে পূর্ব উপকূলের থেকে পশ্চিম উপকূল কিন্তু সংকীর্ণ। ঠিক আছে, 1 থেকে মোটামুটি 80 কিলোমিটারের মধ্যে আমাদের এর বিস্তৃতি। যেটা বলেছিলাম, পূর্ব উপকূলের বিস্তৃতি অনেকটা বেশি, কিন্তু পশ্চিম উপকূলের বিস্তৃতি কিন্তু খুবই অল্প। আর একটা বলি যে পশ্চিম উপকূলের কিন্তু অদূরে আমাদের আরব সাগর রয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে আরব সাগর এবং এর পূর্ব দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা এই উপকূলের খুব কাছেই রয়েছে, যার ফলে এই উপকূলের সমভূমি কিন্তু খুব বিস্তৃতি নেই, খুব অল্প সংকীর্ণ উপকূল। এবং এই উপকূল গোয়ার কাছে গিয়ে 1 কিলোমিটার, এবং একমাত্র মালাবার উপকূলের কাছেই এই উপকূল কিন্তু একটু বিস্তৃতি বেশি, এবং এখানে বেশ কিছু আমাদের জলাভূমি বা বালিয়াড়ি এগুলো দেখা যায়। কর্ণাটকের অংশে এই উপকূলের নাম কর্ণাটক উপকূল। আচ্ছা, গোয়া এবং মহারাষ্ট্রের কাছে এর নাম হচ্ছে কোঙ্কণ উপকূল, এবং গুজরাটের একদম উত্তরে গুজরাটের সমুদ্রের কাছে এই উপকূলের নাম হচ্ছে আমাদের গুজরাট উপকূল। এই অংশে এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই উপকূল হচ্ছে পূর্ব উপকূলের তুলনায় সংকীর্ণ। এটা একটা পয়েন্ট, এটা মনে রাখবে। তারপর এর বিস্তৃতি 1 থেকে 80 কিলোমিটার ম্যাক্সিমাম। সব জায়গায় কিন্তু 80 কিলোমিটার নয়, যেমন মালাবার উপকূলের কাছে একমাত্র একটু চওড়া, প্রশস্ত বেশি, আর বাকিটা কিন্তু সংকীর্ণ। অর্থাৎ উত্তর দিক থেকে কিন্তু এই উপকূলটা সংকীর্ণ হতে দক্ষিণে এসেছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বালিয়াড়ি দেখা যায় না। পূর্ব উপকূলে যেটা বলেছিলাম প্রচুর বালিয়াড়ি দেখা যায়, এখানে একমাত্র দক্ষিণ অংশে বালিয়াড়িটা দেখা যায়। আর এই মালাবার উপকূলে বেশ কিছু লেগুন বা তোমার ব্যাক ওয়াটার্স বা লবণাক্ত জলাভূমি দেখা যায়, যেগুলোকে কয়েল বলে। স্থানীয় ভাষায় এর নাম হচ্ছে কয়েল, ব্যাক ওয়াটার্স বা কয়েল। বেশ কিছু, তোমরা জানো এখানে ভীমবানাথ সব থেকে বড় আমাদের কয়েল, এবং অষ্টনদী। এবার এখানে এই অংশে বেশ কিছু আমাদের এরকম কয়েল দেখা যায়। আর যেটা বললাম যে এখানে কিন্তু সব থেকে এখানে উচ্চতাটা খুব বেশি, অর্থাৎ এখানে উপকূল যেমন পূর্ব উপকূলে যেটা বলেছিলাম যে পূর্ব উপকূলের উচ্চতা অনেকটাই কম, কিন্তু পশ্চিম উপকূলের উচ্চতা অনেকটা বেশি। আর এর তীরে সেইভাবে কোনো মোহনা গড়ে উঠতে পারেনি। এখানে যে সমস্ত নদীগুলো পশ্চিম উপকূলে পড়েছে আরব সাগরে, তার মধ্যে নর্মদা আছে, তাপ্তি আছে, তোমরা পেরিয়ার আছে, মাহি আছে, কিন্তু এই নদীগুলো সেইভাবে বদ্বীপ তৈরি করতে পারেনি, যার ফলে এই উপকূলে সেইভাবে বদ্বীপ নেই বা মোহনা নেই, যার ফলে এই উপকূলটা হচ্ছে সংকীর্ণ উপকূল। এখানকার মাটির উর্বরতা কিন্তু কম, যার ফলে কি হচ্ছে, মাটির উর্বরতা কমের ফলে এখানে চাষবাস সেই অর্থে হয় না। ঠিক আছে, এখানে চাষবাস হয় না। আর এখানে ঘনবসতি তুলনামূলকভাবে অনেক কম পূর্ব উপকূলের তুলনায়। আর একটা জিনিস মনে রাখবে, এখানকার কিন্তু উপকূল রেখা ভগ্ন, যেটা পূর্ব উপকূলের ক্ষেত্রে বলেছিলাম অভগ্ন। এখানে কোনো স্বাভাবিক পোতাশ্রয় বা বন্দর তুলনামূলকভাবে কম গড়ে উঠেছে, কিন্তু পশ্চিম উপকূলে কিন্তু উপকূল রেখা ভগ্ন, যার ফলে এখানে অনেকগুলো বন্দর রয়েছে। এই বন্দরগুলো কিন্তু একটা মাথায় রাখবে যে যার ফলে কিন্তু এই বন্দরের মাধ্যমে সহজে ব্যবসা বাণিজ্য বা যোগাযোগ এই ব্যাপারগুলো হয়, এই একটা রয়েছে। আর যেটা রয়েছে যে যেটা বললাম, এই পশ্চিম উপকূলে অদূরেই রয়েছে, খুব কাছেই রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালায় কিন্তু বৃষ্টিপাত খুব বেশি হয়, যার ফলে এখানে বৃষ্টিপাত, যেটা বলেছিলাম পূর্ব উপকূলে মাঝারি বৃষ্টিপাত হয়, পশ্চিম উপকূলে কিন্তু বৃষ্টিপাতটা খুব বেশি। এই আর এখানে কিন্তু পূর্ব উপকূলের তুলনায় জনবসতি এখানে কম, যার ফলে শিল্প ব্যবসা বাণিজ্য তুলনামূলকভাবে পশ্চিম উপকূলে কম। এই মোটামুটিভাবে দুটো আমরা উপকূলের তুলনামূলক একটা আলোচনা করলাম। আশা করি তোমরা এই দুটোর বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমরা একটা নিজেরাই 3 নম্বরের একটা প্রশ্ন এখানে তৈরি করতে পারবে, যে পূর্ব এবং পশ্চিম উপকূলের একটা বৈশিষ্ট্যের তুলনামূলক পার্থক্য। ঠিক আছে, আমরা নেক্সট দিন আর একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, তোমাদের আরেকটা টপিক এর মধ্যে আমি আলোচনা করে দিচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বেশি আসে। উত্তর ও দক্ষিণ ভারতে নদ নদীর বৈশিষ্ট্যের ওপর একটা তুলনামূলক পার্থক্য, যেটা তোমাদের অনেক সময় 3 নম্বর বা 5 নম্বরেও দেখা গেছে যে পরীক্ষা এটা আসে। তো দেখো, প্রথমে যেটা তোমরা এটা করতে গেলে একটা ম্যাপ আগে সামনে রাখবে, অর্থাৎ যেখানে নদ নদীর গতি প্রকৃতিগুলো আছে সেখানে সেই ম্যাপটা, ভারতের প্রাকৃতিক ভূগোলের ওপর যে ম্যাপটা, ওটা তোমরা রাখবে। রেখে এবার দেখো, তোমরা বক্স করেও নিতে পারো, নিয়ে এখানে কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলোর ওপর তোমরা লেখাটাকে রেডি করতে পারবে। প্রথমেই যেটা হচ্ছে যে উৎপত্তি ও জলপ্রবাহ। দেখো, উত্তর ভারতের যে নদীগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো, গঙ্গা থেকে সিন্ধু, যে বড় বড় নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তই, এবং তাদের বিভিন্ন শাখা নদীগুলো, সেগুলো সমস্তই কিন্তু উপনদীগুলো, সেগুলো সবই হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এবং এদের প্রবাহ কিন্তু বেশ বেশি, এদের সারা বছরই বরফ গলা জলের পেয়ে থাকে, যোগান পেয়ে থাকে। এছাড়াও বৃষ্টি, হিমালয় পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় তোমরা জানো, যার ফলে বৃষ্টিপাত পেয়ে থাকে, যার ফলে এই উত্তর ভারতের নদীগুলো হিমালয়ের একদিকে বৃষ্টির জল, অন্যদিকে বরফ গলা জলে কিন্তু পুষ্ট। একইভাবে এদের কিন্তু সারা বছর ধরে এদের জলপ্রবাহটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। দক্ষিণ ভারতের নদীগুলোর দিকে আমরা যদি দেখি, তাহলে দেখবো সেগুলো বেশিরভাগই মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে, আর যার ফলে মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করার জন্য এদের বৃষ্টির জলের ওপর এরা নির্ভরশীল, যার ফলে শুষ্ক ঋতুতে বা শীতকালে যেটা আমরা দেখতে পাই যে এদের জলের প্রবাহ কিন্তু সবসময় নিরবিচ্ছিন্নভাবে বজায় থাকে না। এইটা একটা। উত্তর ভারতের নদীগুলো বয়সে নবীন, এবং যেহেতু বললাম যে বরফ গলা এবং বৃষ্টির জলে পুষ্ট, যার ফলে কিন্তু বন্যার পরিস্থিতি, বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহের জন্য একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু একইভাবে দক্ষিণ ভারতের নদীগুলোতে বন্যার প্রকোপটা অনেকটাই কম। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে নদী খাতের দিক পরিবর্তন। উত্তর ভারতের নদীগুলি পার্বত্য অঞ্চলটুকু বাদ দিলে বেশিরভাগই সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এবং কোমল শিলা থাকার জন্য কি হচ্ছে, নদী খাতের মাঝে মাঝে দিক পরিবর্তন হয়, নদীগুলো এঁকে বেঁকে প্রবাহিত হয়। এটা আমরা ম্যাপে দেখতে পাবে যে নদীগুলো কিন্তু স্ট্রেট ভাবে প্রবাহিত হচ্ছে না, এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, মাঝে মাঝে দিক পরিবর্তন হচ্ছে। দক্ষিণ ভারতের নদীগুলো কিন্তু আবার কঠিন শিলার উপর দিয়ে, মালভূমি অঞ্চলের কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে যে এই নদী খাতগুলো কিন্তু অপরিবর্তিত, সেইভাবে পরিবর্তন হচ্ছে না। এইটা 4 নম্বর একটা পয়েন্ট দেখো, যে দৈর্ঘ্যের দিক থেকে আমরা উত্তর ভারতের নদীগুলো কিন্তু খুব দীর্ঘ, আর দক্ষিণ ভারতের নদীগুলোর তুলনায় একমাত্র দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে সব থেকে বড় নদী হচ্ছে গোদাবরী। তাছাড়া কিন্তু অন্য নদীগুলো তুলনামূলকভাবে ছোট। কিন্তু উত্তর ভারতের নদীগুলো কিন্তু সুদীর্ঘ, একদিকে গঙ্গা, একদিকে সিন্ধু, ব্রহ্মপুত্র, এসব নদীগুলো যদি দেখো তাহলে দেখবে যে এরা কিন্তু খুব দীর্ঘ। 5 নম্বর হচ্ছে নাব্যতা এবং জলপ্রপাতের উপস্থিতি। দেখো, উত্তর ভারতের নদীগুলো কিন্তু নাব্যতা, অর্থাৎ এরা সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে, একমাত্র পার্বত্য অঞ্চলটুকু, হিমালয়ের অংশটুকু বাদ দিলে বাকিটা কিন্তু সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যার ফলে কি হচ্ছে যে এই নদীগুলোর নাব্যতা, অর্থাৎ এগুলো কিন্তু খরস্রোত কম তুলনামূলকভাবে, এবং এদের নৌ পরিবহনের দিক থেকে একটা কিন্তু অনুকূল পরিস্থিতি রয়েছে। আর জলপ্রপাতের উপস্থিতি কিন্তু এখানে পার্বত্য অঞ্চল বাদ দিলে কিন্তু দেখা যায় না। একইভাবে দেখো, দক্ষিণ ভারতের নদীগুলোর কিন্তু নাব্যতা কিন্তু কম, কেননা এরা তরঙ্গায়িত ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মালভূমি অঞ্চলে তরঙ্গায়িত ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এদের মাঝে মাঝে নদীগুলো যেমন একদিকে খরস্রোত হয়, তেমনি এদের কিন্তু নৌ পরিবহনের উপযোগী এরা নয়, অর্থাৎ জলপথে যাতায়াতের ব্যবস্থাটা কিন্তু এখানে ক্ষেত্রে প্রতিকূল রয়েছে। 6 নম্বর দেখো, বদ্বীপের অবস্থা। উত্তর ভারতের নদীগুলি বেশিরভাগই তাদের বদ্বীপ গঠন করেছে মোহনার কাছে, এবং সুবিস্তৃত। তোমরা জানো যে গাঙ্গেয় বদ্বীপ সব থেকে বড় পৃথিবীর মধ্যে, এইভাবে অনেক বড় বড় বদ্বীপ সৃষ্টি করেছে। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো যেহেতু তাদের ক্ষয়কার্যের প্রাবল্যতা কম, সেই কারণে কিন্তু সেভাবে মোহনার কাছে সেইভাবে বদ্বীপ কিন্তু তৈরি করতে পারেনি। তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতের নদীগুলো কিন্তু অনেক বেশি বদ্বীপ তৈরি করেছে দক্ষিণ ভারতের তুলনায়, নদীগুলোর তুলনায়। আর একটা দেখো 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে
গতিপথই স্পষ্ট, একদম সুস্পষ্ট। যেমন উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ বা নিম্ন প্রবাহ, তিনটে প্রবাহ কিন্তু পরিষ্কার দেখা যায়, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলোর ক্ষেত্রে এইরকম পরিষ্কার করে তিনটে প্রবাহ দেখা যায় না, যার ফলে আদর্শ নদী আমরা দক্ষিণ ভারতের নদীগুলোকে বলতে পারি না। আর একটা রয়েছে যে জলবিদ্যুৎ, লাস্ট পয়েন্ট, যে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ। উত্তর ভারতের নদীগুলো কিন্তু একমাত্র পার্বত্য অঞ্চলগুলো বাদ দিলে বাকি অংশে কিন্তু সেভাবে নদীগুলো স্রোত কম, গতিবেগ কম, যার ফলে কোনো জলবিদ্যুৎ তৈরির কোনো সুবন্দোবস্ত নেই। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো যেহেতু তরঙ্গায়িত মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু সেখানে জলবিদ্যুৎ উৎপাদনের একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এইবার উত্তর ভারতের নদীগুলোর কয়েকটা নাম লিখবে: গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোমতী, এরকম যে সমস্ত নদী, ঘাঘর, যে নদীগুলো রয়েছে। দক্ষিণ ভারতের কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীগুলো কিন্তু একইভাবে আমরা নাম মোটামুটি উদাহরণ হিসাবে দেখাবো। যাই হোক, তোমরা পরবর্তীকালে আবার আমাদের ছোটো ছোটো টপিক নিয়ে আবার আসবে।